গল্প শুরুর আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেল দ্য ওয়ান্ডার ইন বুকশেলফকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের একান্ত কাম্য। ধন্যবাদ। ঝাঁকড়া আম গাছটায় শন শন করে একটা বাতাস পড়ে গেল। পাশাপাশি কয়েকটা গাছ দুলে উঠল সে বাতাসে। ঝাঁকড়া আম গাছের ডালটা থেকে একটা লম্বা পা সরাত করে নেমে এলো। বাগানের অন্ধকারেও দেখা গেল দীর্ঘ এক কঙ্কাল আম গাছের ডালে বসে তার পা ঝুলিয়ে আছে। লাল কাপড়ের ঘোমটাটা সরিয়ে তার নাকি সুরের হাসি প্রতিধ্বনিত হল। আমি ঘোষবাড়ির বউ। আর ঠিক তখনই ঘোষবাড়ির জমাট অন্ধকার ঘরে দপ করে জ্বলে উঠল আর এক জোড়া চোখ। সেই চোখে যেন আগুনের ফুলকি, যেন দীর্ঘদিন ধরে এক প্রতিহিংসা নিয়ে অপেক্ষা করে চলেছে সে কারো আসার জন্য। কিন্তু কিন্তু কে সে? কে? গল্পের দেশে আপনাদের নিয়ে যেতে আমরা আবার তৈরি। বিচিত্র এই দেশ রোমাঞ্চ এবং রহস্যে ভরা। সাহিত্যের এক বিপুল সম্ভার নিয়ে আমাদের বিশেষ প্রয়াস দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। থাকবে বাংলা ও বিশ্ব সাহিত্যের ঝুলি থেকে বাছাই করা কিছু গল্প। আর আমাদের আজকের গল্প হেমন্ত দত্তের লেখা ঘোষবাড়ির বউ। হেমন্ত দত্ত পশ্চিমবঙ্গের বর্ধমানের বাসিন্দা, পেশায় একজন স্কুল শিক্ষক, কিন্তু তার পাশাপাশি গল্প লেখায় তার বিশেষ নেশা। মূলত ভৌতিক এবং রোম্যান্টিক গল্পই তিনি বেশি লিখে থাকেন। আজকের গল্পের প্রধান চরিত্রে শুভ ও সমৃদ্ধি এবং অন্যান্য চরিত্রে দেবস্মিতা, শিব, সাংখ্য ও রাজেশ্বরী। শুরু হচ্ছে আজকের গল্প ঘোষবাড়ির বউ। এই শোন না, এই যা না ভাব, একবার চট করে ফটোটা দিয়ে আয় না। ছেলের দিকে বেশ কিছুটা আগ্রহ নিয়ে তাকালো হরিনাথ। নতুন কেনা বাইকটা নিয়ে বিলু ভাবলো একবার বন্ধুদের ঠেকে গিয়ে আড্ডা দেবে, কিন্তু তা নয়। এখন কোন গোবিন্দপুরে বসেদের বাড়িতে তার সব ছাদদের ফদ্দ দিতে যেতে হবে। কারো কি ভালো লাগে? তারপর গোবিন্দপুরের ওই দিকগুলোতে সব নাকি মরামের রাস্তা। বাইকটায় ধুলো লেগে একেবারে একসার হয়ে যাবে। নতুন বাইক আর নতুন বউকে তো সবসময় ধুলো ধোয়া থেকে বাঁচিয়ে রাখতে হয় নাকি? কিন্তু এই বাপটা সেটা বুঝলে তো। তাই বিলু মুখে একটু বিরক্তি নিয়ে পাশে ফিরে শুলো আবার। মাথার বালিশটা চাপা দিল তার কানে। হরিনাথ আবারও মিনতির স্বরে বলল, কিরে যাবি তো? আরে দূর, আমার এখন হবে না বললাম তো। তুমি ফোনে জানিয়ে দিতে পারছো না? আরে ওরা মানি লোক, ওদের কি কার ফোনে সব বলা যায়? শোন, বার দরজায় হাত দিলেই দেখবি কেউ না কেউ বেরিয়ে আসবে, তার হাতে দিলেই হবে। কই রে বাবা, জানা একটু। এবার বেশ খানিকটা বিরক্তিতে বিছানা ছেড়ে উঠে পড়ল বিলু। উফ বাবা! বাবার হাত থেকে ফর্দটা এক প্রকার ছিনিয়ে নিল। কই দাও।
হরিনাথ শুকনো একটা হাসি দিয়ে বলল, শোন শোন শোন, ওদেরকে বলবি এই হরি ঠাকুর কাল সকাল সকালই চলে আসবে। হ্যাঁ, কথাবার্তার কি ছিরি, ছেলে বাপের নাম ধরে বলবে। পিছন থেকে খ্যান খেনে গলাটা ভেসে এলো। হরিনাথ ঘুরে দেখল বিলুর মা দরজার কাছে দাঁড়িয়ে। সেদিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, আরে মাথার কি আর ঠিক আছে গো? কি বলতে কি বলছি, কাল বসেদের বাড়িতে বিশাল কাজ, 10 টাকার বামুন আসছে। আমাকে তাদের নিয়ে বড় বোস মশাইয়ের ছাদের কাজটা করতে হবে তো, একটু ভুলচুক হলে তো চলবে না। যাই যাই যাই, আমি যাই, কালকের কয়েকটা জিনিস এখন থেকেই জোগাড় করতে হয়। বলেই বিলুর মাকে এক প্রকার টপকে দৌড় দিল হরিনাথ। বিলু দেওয়ালের হুকে ঝুলতে থাকা একটা জামাকে হ্যাঁচকা টানে টেনে নিয়ে পড়তে পড়তে বলল, হ্যাঁ শালা, ভাল লাগে না এই শালা বসে ছাত্ররা না ফিরলে আর শান্তি নেই। বাপরে বাপরে। বলে চুলটা ঠিক করার জন্য দেওয়ালের ঝুলতে থাকা আয়নাটার দিকে এগিয়ে গেল সে। দরজা থেকে আবারও খ্যান খ্যানে গলাটা ভেসে এলো, কি করে জামাটা পরেছিস? ওটা কিরকম বোতাম লাগানো হয়েছে? বিলু তাকিয়ে দেখল সত্যি তাড়াহুড়োতে বোতামটা আগে পরে লাগানো হয়ে গেছে। তার জামাটা একদিকে লম্বা হয়ে ঝুলছে। দ্রুত সেটাকে ঠিক করে চুলটা আঁচড়ে নিজের মনে গজগজ করতে করতে বেরিয়ে গেল সে। বিলুর মা দুয়ারটায় বেরিয়ে এসে আবারও হাঁক পারল, কিরে মোটর সাইকেলে যাবি নাকি? বিলু মোটরসাইকেলে স্টার্ট দিতে দিতে খেঁচিয়ে উঠল, না হেঁটে যাবো। বলে প্রায় ঝড়ের বেগে বেরিয়ে গেল বিলু। বিলুর মা বিকেল গড়ানো উঠানটার দিকে তাকালো ভারী এক দৃষ্টি নিয়ে। দাওয়ার সিমেন্টের খুঁটিটা ডান হাতে ধরে উঁকি দিল ধোঁয়াটে আকাশে। দেখল আকাশের কোণে বিদ্যুতের হলদেটে তাগ আঁকি বুঁকি তুলেছে। বিলুর মায়ের বুকের ভিতরটা কেমন যেন করে উঠল, কি একটা যেন কু গাইল মনটা। উঠোনটায় নেমে খোলা দরজার দিকে তাকালো, সামনের সিমেন্ট বাঁধানো রাস্তাটার দিকে। সেখানে তখন পোড়া তেলের গন্ধ। কিন্তু মায়ের মন কি কোনো বিপদের গন্ধ পেল? বাইকটা তো তখন হুড়ের মতো চালিয়ে বেরিয়ে এলো, কিন্তু গোবিন্দপুরের রাস্তাটা যে ঠিক কোন দিকে এখন মনে পড়ছে না। খুব ছোটবেলায় সে যখন ক্লাস 3-তে পড়তো তখন এসেছিল একবার বাবার সাইকেলে চড়ে। তারপর থেকে এদিকে খুব একটা বেশি পা মারায়নি। এসব যজমানিটানি তার একদম পোষায় না। আর তার বাবার যজমানির বেশিরভাগটাই এই দিকে, তাই কিছুটা ইচ্ছে করেই সে এদিকটা এড়িয়ে চলেছিল এতদিন। কিন্তু এখন উপায়। দূর থেকেই ফ্যাকাশে হয়ে আসা সূর্যের আলোয় বিলু দেখল সামনের একটা রাস্তা 3 দিকে চলে গেছে। এই মাটি করেছে, এই 3টের মধ্যে কোনটা মনে মনে ভাবল বিলু। একটু পরেই মোটরসাইকেলের ডান দিকের আয়নাতে দেখল একটা মেয়ে নীল রঙের সাইকেলে চেপে এদিকেই আসছে। মোটরসাইকেলের গতিটা একদম কমিয়ে দিল সে। আলতো করে আয়নায় নিজের মুখটা দেখে নিল। তারপর মেয়েটা কাছে আসতে একটু স্মার্ট ভঙ্গি করে বলল, এই তোমাদের এইদিকে ওই গোবিন্দপুরটা কোথায় গো? মেয়েটা সাইকেলটা চালাতে চালাতেই বলল, ওই যে 3টে রাস্তা বেঁকে গেছে দেখছো, তার মাঝেরটা ধরে যেতে হবে। ওটা ধরে এগিয়ে যাও, রাস্তায় কাউকে দেখতে পেলে সে বলে দেবে। আচ্ছা। বলে একই রকম মৃদু গতিতে বাইকটা চালাতে লাগলো বিলু। মেয়েটা একবার ভ্রু কুঁচকে তাকালো। এই তা তোমার নাম কি? মেয়েটা চোখটা একটু কটমট করে বলল, কেন? না মানে আমার উপকার করলে তাই জিজ্ঞেস করলাম।
প্রিয়াঙ্কা, তুমি এবার যাও, রাস্তা তো বলে দিলাম। যাচ্ছি তো, এই তো তোমার সাথে গল্প করতে করতে যতটা। মেয়েটি বিলুর কথা শুনে চোখ আরো কিছুটা কটমট করে তাকালো। বিলু সেসবকে পাত্তা না দিয়ে আরো খানিকটা স্মার্ট সেজে নিজের গাড়িটাকে দেখিয়ে বলল, এটা নতুন বাইক। মেয়েটি তীক্ষ্ণ দৃষ্টিতে বিলুকে একবার দেখল, তারপর নিজের পায়ের দিকে আঙুল দেখিয়ে ভেঙচি কাটবার মতো করে বলল, নতুন জুতো। বলেই বাঁদিকে রাস্তাটা ধরে সাইকেল নিয়ে অদৃশ্য হয়ে গেল। বিলুও বাইকটা থামালো, মনে মনে বলল, বাবা, এ মাইরি প্রিয়াঙ্কা না ধানি লঙ্কা, কোন বাগানের চারা রে। গাড়িটা স্ট্যান্ড করে একবার মাঝের রাস্তাটার দিকে তাকালো। দেখলো এবড়ো খেবড়ো ইট বের হয়ে থাকা রাস্তা। এই রাস্তায় সে কিছুতেই নতুন বাইকটা নিয়ে যাবে না। একবার পিছনের রাস্তার দিকে তাকালো। যদি রাস্তায় কাউকে দেখতে পায়, তার হাতে ধরিয়ে দিয়ে বলবে এটা যেন বোস না ঘোষ কাদের বাড়ি বলেছে তাদের বাড়িতে যেন পৌঁছে দেয়। কিন্তু আরো কিছুক্ষণ অপেক্ষা করেও সেই রাস্তায় তেমন কাউকে পাওয়া গেল না। আকাশের দিকে একবার বেজার মুখে সে তাকালো। দেখল আকাশের কোণে ফ্যাকাশে মেঘ দল বাঁধছে। দ্রুত বাইকটা স্টার্ট দিল সে, কিন্তু রাস্তাটা ধরে বেশ কিছু দূর যাবার পর আবার থেমে যেতে হলো। একটা রাস্তা ডান দিকে বেঁকে গেছে। পিলু মনে মনে বিড়বিড় করে বলল, লে হালুয়া, এবার সোজা যাব না ডান দিকে? এদিকে লোকজন কি রাস্তায় বের হয় না নাকি? আর যা সব ধানি লঙ্কা ঘুরে বেড়াচ্ছে, কে আর বের হতে সাহস পাবে? হঠাৎই পিছন থেকে সাইকেলের ঘন্টার আওয়াজটা সে শুনতে পেল। ঘাড় ঘুরিয়ে দেখল গোলাপি রঙের চুড়িদার পরে একটা মেয়ে আসছে। বাপরে, আরেকটা ধানি লঙ্কা। বেশ কিছুটা ডান দিকে নিজের শরীরটা হেলিয়ে দাঁড়ালো বিলু। মেয়েটি দ্রুত পেরিয়ে গেল তাকে, কিন্তু একটু এগিয়ে গিয়ে থেমে গেল সে। তারপর ঘাড় ঘুরিয়ে বলল, আপনি কি কাউকে খুঁজছেন? বিলু খানিকটা থতমত খেয়ে বলল, হ্যাঁ, না না, ইয়ে মানে হ্যাঁ হ্যাঁ। কাকে খুঁজছেন? আলতো হেসে জিজ্ঞেস করলো মেয়েটি। বিলুর বুকে যেন সাহসের বিন্দুটা একটু বড় হলো, তাই মৃদু স্বরে বলল, আমি তো এই গোবিন্দপুর যাওয়ার রাস্তা খুঁজছি। ও আচ্ছা, আপনি আসুন আমার সাথে। বলে মেয়েটি সাইকেলটা চালিয়ে এগিয়ে গেল। বিলুও বাইকটা স্টার্ট দিয়ে এগিয়ে গেল ধীর গতিতে তার সাথে। মেয়েটি আবার মৃদু হেসে বলল, আপনি এদিকে এর আগে আসেননি? বিলুর বুকে সাহসের বিন্দুটা আরো খানিকটা আকারে বড় হলো, তাই বেশ খুশির গলায় সে বলল, হ্যাঁ, আগে এসেছিলাম, সেই ছোটবেলা একবার বাবার সাথে আর কি। আরো মিনিট 15 যাবার পর থামলো দুজনে। মেয়েটি এবার সাইকেল থেকে নেমে বলল, ওই ডান দিকে রাস্তাটা ধরে সোজা এগিয়ে যাবেন। বেশ কিছুটা যাবার পরে দেখবেন একটা বড় পুকুর পড়বে। তার গা দিয়ে যে রাস্তাটা গেছে সেটা ধরে গেলে গোবিন্দপুর পেয়ে যান। আমি এখন আসি। বলে মেয়েটা তার সাইকেলটা নিয়ে তার নিজের পথে চলে যেতে গেল। বিলু তখনও মেয়েটার ঘোরে যেন ডুবেছিল, তাই বোকার মতো জিজ্ঞেস করলো, এই তোমার গোবিন্দপুরে বাড়ি না? মেয়েটি মৃদু হেসে বলল, না না, গোবিন্দপুরে আমার মামার বাড়ি। আমাদের বাড়ি এগিয়ে গিয়ে বাঁ দিকে রাস্তাটা ধরে যেতে হবে। আচ্ছা, আপনি গোবিন্দপুরে কাদের বাড়ি যাবেন? আমি যাব ওই কি বলে ঘোষেদের বাড়ি। হ্যাঁ, ঘোষেদের বাড়ি না, বোসেদের বাড়ি না, মানে হ্যাঁ ওই ঘোষ বোস কিছু একটা হবে আর কি, ঠিক ঠিক মনে পড়ছে না। হ্যাঁ, কিছুটা আমতা আমতা করেই বলল বিলু। মেয়েটি এবার আওয়াজ করে হেসে উঠল। ও আচ্ছা, বুঝেছি, বসেদের বাড়ি। ঘোষেদের বাড়ি আর কি করে হবে?
সে বাড়ি তো আচ্ছা আপনি যান, আমি আসি। বলে সাইকেলটা নিয়ে যেতে গিয়েও সে থেমে গেল। তারপর বেশ কিছুটা গম্ভীর স্বরে সে বলল, তবে একটা কথা, বসেদের বাড়িই যাবেন কিন্তু, হ্যাঁ? আবার যেন ভুল করে ঘোষেদের বাড়ি গিয়ে চলে যাবেন না, বসেদের বাড়ি, ঠিক আছে? বীরুর ভুরুটা কিছুটা কুঁচকে গেল। বলল, কেন? ওই বাড়িতে আসলে না কিছু না, আপনি যান। বলেই মেয়েটি নিজের পথে চলে গেল। বিলু মেয়েটি চলে যাবার দিকে তাকিয়ে রইল এক পলক। এই প্রথম বিলুর বুকে অজানা এক অনুভূতি খেলে গেল। কানায় কানায় ভরে থাকা বুক হঠাৎ খালি হয়ে গেলে যেমন হয়, অনেকটা তেমন। নিজের মনেই ছোট একটা দীর্ঘশ্বাস ফেলে গোবিন্দপুরের পথের দিকে বাইকটা চালিয়ে দিল বিলু। আর ওদিকে ঠিক তখনই ঘোষেদের বাগানের আম গাছগুলোর পাতা শির শির করে যেন নড়ে উঠল। ঘরের অন্ধকার কুঠুরিতে দপ করে জ্বলে উঠল এক জোড়া চোখ। আবারও সেই আগুন চোখ দুটোতে কি যেন একটা চিকচিক করে উঠল, সেই জমাট অন্ধকারেও। বাইকের গতি আরো খানিকটা বাড়িয়ে দিল বিলু। রাস্তার ধারের সার বাঁধা গাছগুলোতে মৃদু অথচ একটা দমকা বাতাস এসে দোলাচ্ছে ছোট ডালপালাগুলোকে। সূর্যের আলো মরে গিয়ে বিকেল ঘোলাটে রং ধারণ করেছে। আকাশের গায়ে আঁকিবুকিগুলো ছোট কোনো মেয়ের রং পেন্সিল নিয়ে খাতায় এলোমেলো দাগ টানার মতো দাগ টেনে চলেছে নিচের মনে। বিলু বুঝল খুব শিগগিরই ঝড় উঠবে। বুকের ভিতরটা আবারও কেমন করে উঠল বিলুর। প্রজাপতির মতো মেয়েটা কি ঝড় ওঠার আগেই পৌঁছে যাবে নিজের বাড়িতে, নাকি সে রাস্তাতেই আটকে পড়বে? আর এই প্রথম আরো একটা জিনিস অনুভব করলো বিলু। কেন তার মা এত উদ্বিগ্ন হয় সব সময়? মায়ের বুকেও কি এই একই রকম অনুভূতি নীরবে দৌড়ে বেড়ায়? ভাবতে ভাবতে কতটা পথ যে বিলু চলে এসেছে সে নিজেও জানে না। বাইকটা থামালো সে। সন্ধে গড়ানো আলোয় দেখল সে রাস্তার যেখানে দাঁড়িয়ে আছে তার দুদিকে যত দূর চোখ চায় শুধুই ধান জমি। দূর দূর পর্যন্ত অন্ধকার ভেদ করে যত দূর চোখ চায় গাঁ গঞ্জের কোনো নিশানা নেই। রাস্তাটাও বেশ সরু, লালচে রাস্তাটাকে সেই সন্ধ্যার অন্ধকারে তার যেন কোনো কালচে সাপের লম্বা দেহের মতো মনে হলো। বাইকের আলোটা জ্বালালো। বিলুর বুকের ভিতর হঠাৎ কোনো অজানা ভয় শিরশির করে দৌড়ে গেল। কি করবে না করবে কিছুই যেন বুঝতে পারল না বিলু। ফিরে যাবে কি? আর কিছু ভাবার আগেই খোল খত্তালের মৃদু আওয়াজটা তার কানে এলো। তার মানে কাছে কোনো গ্রাম আছে, হয়তো 24 প্রহর টহর হচ্ছে। বাইকটা স্টার্ট দিতে গিয়ে আবারও এগিয়ে চলল বিলু। আর কিছুটা যেতেই সে দেখতে পেল জনা 10 লোক সার বেঁধে ওই পথ ধরেই এগিয়ে আসছে। তাদের কাঁধে চৌতলা, একজনের কাঁধে একটা হ্যাজাক চলছে। সব দেহটা যারা বইছে তাদেরকে সমানভাবে সঙ্গ দিচ্ছে পিছনের এই হরিনামের দলটি। কেউ একজন খই ছড়াচ্ছে। দু একটা খইয়ের সঙ্গে টং করে কিছু একটা বাইকের উপর পড়ল। আধো আলোতে বিলু দেখল একটা আধুলি। কি ভেবে আধুলিটা মাথায় ঠেকিয়ে জামার পকেটে রাখলো সে।
কিন্তু লোকটাকে মারা গেল। এই কি তবে বড় বোসমশাই নাকি? আগেই ছাদদের ফদ্দ টদ্দ সব করিয়ে তারপর মনে হয় টেসেছে। নিজের মনেই সব যাত্রীদের দিকে ঘাটটা ঘুরিয়ে কথাটা ছুঁড়ে দিল বিল্লু। তারপর বাইকটা নিয়ে এগিয়ে যেতে গিয়ে দেখলো একটা মাঝ বয়সী লোক খোঁড়াতে খোঁড়াতে অন্ধকার টপকে প্রায় দৌড়ে আসছে। বিচালি জড়ানো একটা হাঁড়ি তার হাতে। লোকটাকে দেখে বিলু জিজ্ঞেস করলো, ও কাকা, কে মারা গেল গো? বড় বস মশাই নাকি? লোকটা দৌড়াতে দৌড়াতে থেমে বলল, কে বস মশাই? এ তো বিনোদ দত্ত। তারপর দৌড়াতে গিয়েও থেমে বলল, তুমি কে বাপ? ঠিক ঠাউর করতে পারছি না তো। আরে আমি ওই হরিনাথ চাটুর্যের ছেলে। মৃদু স্বরে বলল বিলু। ও, তো কোন পানে যাবে? আমি যাবো ওই গোবিন্দপুর। গোবিন্দপুর? সে তো দুগা আগে ছেড়ে এসো বাপ। না, আমি 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 যাই। বলেই লোকটা অন্ধকারের মধ্যেই খোঁড়াতে খোঁড়াতে দৌড় দিল। তারপর এই সরু রাস্তায় অনেক কষ্টে সৃষ্টে খোঁড়ালো বাইকটা। দমকা বাতাসের বেগ এখন বেশ খানিকটা ঝড়ের রূপ নিয়েছে। রাস্তা থেকে লালচে ধুলো উড়ে এসে ঠুকছে তার চোখে মুখে। চোখটা বিলুর কড়কড় করে উঠল। মনে মনে গোছালো নিজেকে। তারপর দ্রুত বাইকটা চালিয়ে দিল গোবিন্দপুর পৌঁছানোর জন্য। বেশ কিছুটা যাবার পরে শ্মশান যাত্রীদের দলটাকে আবার দেখতে পেল। খোঁড়া লোকটা এখন প্রায় পৌঁছে গেছে বাকিদের কাছে। কিন্তু বিলু দেখল রাস্তাটা এতটাই সরু, টপকে যাবার কোনো উপায় নেই। মনে মনে গজগজ করে উঠল, এ শালার মরার সময় পেল না। ঘন্টাখানেক পরে মরলে কি এমন ক্ষতি হতো? এটা যাওয়াটা তো তারা কেন? থাক না ভাই, দুদিন ধরা দামে। তা নয়, এই বুড়ো গুলি হচ্ছে এইরকম। ঝড় বজ্রাঘাত দেখবে না, ইচ্ছে হলো লে আমায় কাঁধে তোল, হরিবোল হরিবোল। চত সব নিজের মনে আরো কিছুই বলতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই বেশ কিছুটা দূরে কড়কড় করে একটা বাজ পড়ল। ঝড়ের বেগ বাড়লো আরো খানিকটা। শ্মশান যাত্রীরা চলার গতি বাড়িয়ে দিল। হরিনামের গতিও বাড়ল তার সাথে। আরেকটু পরে আরো একটা কড়কড় করে বাজ পড়ল, আর তার সাথে সাথে ছমছম করে বৃষ্টি। শ্মশান যাত্রীরা প্রায় দৌড়ে কিছুটা গিয়ে একটা ঝুড়ি নামা বটগাছের তলায় দাঁড়ালো। বিলুও বাইকটা নিয়ে কোনো রকমে গিয়ে দাঁড়ালো সেখানে। দেখলো বট গাছটা থেকে বেশ খানিকটা দূরে একটা কদম গাছ। বাইকটাকে স্ট্যান্ড করে ঝাঁকড়া কদম গাছটা নিচে সে দাঁড়ালো। আকাশে তখন বড় বড় বিদ্যুৎ আছড়ে পড়ছে। ঝড় এখন পাগলের মতন যেন দাপিয়ে বেড়াচ্ছে। সাথে প্রবল বৃষ্টি তীরের মতো এসে লাগছে গায়ে। হরিনাম থেমে গেছে অনেক আগেই। হ্যাজাকের আলোটা নিভার জন্য যেন প্রস্তুত হচ্ছে। সব দেহ মাটিতে পড়ে কাক ভেজা হচ্ছে এখন। একটু পরেই শ্মশান যাত্রীদের মধ্যে একটা শোরগোল শুরু হলো। কেউ যেন বলল, আরো কিছু বলার আগেই ভয়ঙ্কর শব্দ করে একটা বাজ পড়লো সপ্তাহের থেকে খানিক হাত দূরে দাঁড়িয়ে থাকা তাল গাছটার। দাউ দাউ করে জ্বলে উঠল গাছটা। সব যাত্রীরা বাবা গো মা গো বলে মরা ফেলে দৌড় দিল। খোঁড়া মতো লোকটাও যেন দৌড়ে পালাতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে গেল, আর তার হাতে ধরা কলসিটা ভেঙে গেল শব্দ করে। হ্যাজাকটাও নিভে গেল দম করে। বিলু দৌড়াতে গিয়েও থেমে গেল। তার সন্তান সম বাইকটা ছেড়ে সে কোথায় যাবে? তাই হাত দুটো মুঠো করে সে দাঁড়িয়ে রইল। ফোনটা একবার পকেট থেকে বের করে বাড়িতে ফোন করতে চাইল, কিন্তু দেখল তাতে সিগন্যাল নেই। সব দেহটার দিকে তাকালো একবার। ঠান্ডা জলে ভেজার কারণে বা কোনো অজানা কারণেই হোক, বিলুর শরীরটা
কেঁপে উঠল থরথর করে। আর ঠিক তখনই দূরে কড়কড় করে আরো একটা বাজ পড়ল, কিন্তু এবার সেই বাজের আলোয় বিলু যা দেখল তাতে বিলুর বুকের ভিতরটা যেন ভয়ে চুপসে গেল। পড়ে থাকা মরদেহটার উপরের কাপড় যেন সরে গেছে, আর মরাটা থেকে দুটো ফ্যাটে ফ্যাটে চোখ তার দিকেই যেন তাকিয়ে আছে। এই আলো আধারিতে বিলুর মনে হলো মরাটা যেন উঠে বসতে চাইছে। ভিজে জামার ভিতরে খুঁজতে চাইল বিলুর পইতে গোছাটা, কিন্তু আধুনিকতার ছোঁয়ায় সে তো কবেই বিদায় নিয়েছে সেটা। আরো একবার মরার দিকে তাকালো বিলু, তারপর মনে হলো মরাটা যেন সত্যি উঠে দাঁড়াচ্ছে। সব ভুলে বলে বিলু প্রচন্ড বৃষ্টির মধ্যেই বাইকটা চালিয়ে দিল। ভিজে মাটিতে বাইকের চাকা পিছলে যেতে যেতে কোনো রকমে সামলে নিল সে। তারপর প্রাণ ভয়ে মোরামের লালচে কাদায় এলোমেলো অথচ দ্রুত বেগে এগিয়ে চলল গোবিন্দপুরের দিকে। মিনিট 10 পর ঝড়ের প্রকোপ থামল, বৃষ্টির বেগও স্তিমিত হলো একটু, কিন্তু বিলুর এখন যেন জেদ চেপে গেছে। ফর্দটা সে আজ দিয়েই ফিরবে। বাবার উপরেও আজ একটা চাপা রাগ যেন জেদটারও বাড়িয়ে দিল। আলতো হাতে বুক পকেটটা ছুঁয়ে দেখল, বুঝল ভাঁজ করা কাগজটা তার সাথে সমান তালে ভিজেছে। এটাই সে দেবে ওই খোশ বোস মোষ যাকে পাবে তাকেই, না দিয়ে কিছুতেই সে ফিরবে না। বৃষ্টিটা একটু পরে ধরে এলো। বিলু বাঁ দিকে তাকিয়ে দেখল একটা ইট বাঁধানো রাস্তা ঢুকে গেছে। তার মন বলল, এটাই, হ্যাঁ এটাই গোবিন্দপুর। আরো বেশ কিছুটা যাবার পর একটা আলোর রেখা দেখতে পেল সে। এগিয়ে গিয়ে দেখল একটি মাঝবয়সী মহিলা হাতে একটি লণ্ঠন নিয়ে পুকুরের ঘাটের দিকে যাচ্ছে। গ্রামটা গোবিন্দপুর কিনা আর ওই ঘোষ না বোস তাদের বাড়িটা কোথায় জানার জন্য সে জিজ্ঞেস করল, ও কাকি, কাকি এটা কি গোবিন্দপুর? মহিলা ঈষৎ মাথা নাড়ল। বিলুর মনে অজানা এক সাহস জন্ম নিল, তাই জিজ্ঞেস করলো, আচ্ছা ওই ওই বোস না ঘোষ তাদের বাড়িটা কোন দিকে? আর বাড়ি বলছো? আরে সালা, এ তো মহা তোতলা দেখছি। মনে মনে ভাবল বিলু। তারপর ঈষৎ বিরক্ত হয়ে বলল, আরে ওই ঘোষ মশাই, ঘোষ ঘোষ। আরে দুধ ঘোগো পরে করবেন, আর কোন দিকে আঙুলে দেখিয়ে দিন না। মহিলা একটা আঙুল তুলে ডান দিকের একটা রাস্তা দেখিয়ে দিল। আপনি আমরা খোকো খোকো খোল খান, আমি এলাম, চত্ব সব একই দিনে জুটেছে। বলেই বিলু বাইকটা চালিয়ে দিল মহিলার দেখানো রাস্তাটার দিকে। মহিলা হাত নেড়ে কিছু নিষেধ করার মতো বলল, আরে ও দিকে ঘোষেদের পোড়ো বাড়ি, ওদিকে যেও না, ভীষণ বিপদে পড়ে যাবে ও ছেলে। কিন্তু সেসব কথা বিলুর কানে পৌঁছানোর আগেই বিলু জোলো বাতাসে তেলের গন্ধ মিশিয়ে প্রায় উড়ে যাবার মতো ডান দিকের রাস্তাটা ধরে অদৃশ্য হয়ে গেল। কিন্তু রাস্তা ধরে মিনিট খানেক যাবার পর থেমে গেল বিলু। রাস্তার এমন অবস্থা যে এক পাও এগোনো যাবে না। জঙ্গলে ঢাকা রাস্তাতেই বেশ কিছুটা বিরক্তি নিয়ে বাইকটা স্ট্যান্ড করে মোবাইলের টর্চটা জ্বেলে এগিয়ে গেল সে। একটু পরেই দেখল ভেঙে পড়া একটা পাঁচিল। পাঁচিলের ভাঙা অংশটা টপকে
ভিতরে ঢুকলো বিলু। কয়েক পা ভিতরে যেতেই শুরু হলো আম গাছের সারি। সামনের অন্ধকারের দিকে একবার তাকালো বিলু, যেন অন্ধকারে ভূতের মতো একটা বাড়ি প্রায় অন্ধকার ফুঁড়ে দাঁড়িয়ে রয়েছে। আর বাড়ির ভিতর জানলা থেকে একজোড়া তীক্ষ্ণ ডিম্বাকার আলোর রেখা অন্ধকার বেয়ে নেমে আসছে। পিলু মনে মনে ভাবল, এই শালারা মহাকিপটে তো, ঘরের মধ্যে তেমন আলোই জ্বালায়নি, এরা নাকি আবার 10 টাকার মামুন নিয়ে ছাদ্য করবে। বাবা, কাল অনুষ্ঠান আর আজ শুধু একজোড়া। চিন্তার ঘোরটা হঠাৎই কেটে গেল বিলুর। ডিম্বাকার ওই আলোর ভিতর কালো গোল গোল ও দুটো কি ঘুরছে। বুকের ভিতরটা কেমন যেন ঠিপ ঠিপ করে উঠল বিলুর। কাঁপা কাঁপা পায়ে সে এগিয়ে যেতে গেল। আর ঠিক তখনই সামনের আম গাছের ডালটা সর করে নড়ে উঠল। গাছের ডালটা থেকে সরাপ করে নেমে এলো একটা কঙ্কালের পা। আর কেউ যেন অন্ধকার থেকে নাকি সুরে বলে উঠল, আমি খোশবাড়ির বউ। কি রে, চিনতে পারছিস? বলে বিলু কিছুটা পিছিয়ে গেল, কিন্তু পিছনে ঘুরে পালাতে তার সাহস হলো না। হঠাৎই সামনের বাড়ির দরজাটা বিচ্ছিরি একটা আওয়াজ করে খুলে গেল, আর সেখান থেকে ছিটকে বেরিয়ে এলো আলোর একটা রেখা। আর সেই আলোর রেখায় বিলুর মনে হলো বাড়ির উঠানে যেন অনেকেই হাঁটাহাঁটি করছে দ্রুত পায়ে। তাদের ছায়াগুলো যেন আবছা অনুভব করলো। তাই দিক বিদিক ভুলে সে কঙ্কালের পা টপকে সামনের দিকেই দৌড় দিল। কিন্তু একটা জিনিস বিলু শুনতে পেল না। সেই আম গাছের ডালটায় কেউ যেন আকুল ভাবে বলে উঠল, যাস নে বাছা, যাস নে, ভয়ানক ফাঁদ পাতা আছে, যাস নে, ওরে যাস নে বাছা। খোলা দরজা দিয়ে ভিতরে পৌঁছে বিলু দেখল তার অনুমানই সত্য। উঠোনের কোণে একটা হ্যাজাক মৃদুভাবে চলছে। বেশ কিছু লোক দ্রুত পায়ে এদিক সেদিক যাতায়াত করছে। বিলু মনে মনে ভাবল, এরা নিশ্চয়ই কালকের অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে। কিন্তু লোকগুলো যেন কেমন ছায়া ছায়া, হাঁটা চলাগুলো যেন পিছলে যাওয়ার মতো। আরো একটা জিনিস অবাক লাগলো তার, লোকগুলোর হাতে সেইভাবে অনুষ্ঠানের কোনো সাজ সরঞ্জাম নেই। কে জানে কেন? এসব নিয়ে আর মাথা ঘামিয়ে লাভ কি? মনে মনে ভাবল বিলু। তারপর ভেজা নেতানো ফদ্দটা পকেট থেকে বের করে বলল, আমি 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 হরিনাথ চাটুর্যের বাড়ি থেকে আসছি। এই ফর্দটা দিতে এলাম। আসলে ঝড় বৃষ্টিতে আটকে গেছিলাম বলে। বিলুর কথা শেষ করার আগেই একজন ঘোমটা পরা মহিলা ইশারা করলো তার সাথে যাওয়ার জন্য। শ্যাওলা ধরা উঠোনটা টপকে ইট বের হওয়া বারান্দাটায় উঠল বিলু। কিন্তু বারান্দায় উঠে দেখল হ্যাজাকের আলোটা দপ করে নিভে গেল। হ্যাজাকটা এভাবে নিভে গেল কেন? মেন্টালটা খসে গেল নাকি? মনের মধ্যে কেমন একটা অস্বস্তি শুরু হয়ে গেল বিলুর। সেই অস্বস্তিটা নিয়ে বিলু মহিলার হাতে ধরা আলোর উৎস রেখাটাকে অনুসরণ করে ঝুলে ঝুলে ঢাকা ভাঙা কাঠের সিঁড়ি দিয়ে উঠতে লাগলো উপরে।
পায়ের চাপে ভাঙা কাঠের সিঁড়ি ক্যাঁচ ক্যাঁচ আর্তনাদ শুরু করলো। মনে হচ্ছে এক্ষুনি যেন বিলুকে নিয়ে তারা হুড়মুড়িয়ে ভেঙে পড়বে। বিলু ঠিকই ভাবছিল, এরা শুধু মহা কিপ্টে নয়, মহা টংরা। কাল অনুষ্ঠান, আজও কি ঘর দোরগুলো একটু পরিষ্কার করতে নেই? মহিলাটি উপরে উঠে একটা ঘরের দিকে যাবার জন্য নির্দেশ করল। মহিলাটির নির্দেশ মতো সেই ঘরটার দিকে এগিয়ে গেল বিলু। মনে মনে ভাবল, এই শালাদের কি মুখে কথা বলতে পয়সা খরচ হয় নাকি? কেউ কথা বলে না কেন? কি আজব জায়গা রে বাবা। মহিলার দেখানো ঘরের সামনে দাঁড়াতেই বন্ধ দরজাটা আপনা থেকে খুলে গেল। আবারও বিচ্ছিরি একটা আওয়াজে পড়ে গেল আলো ছায়া ঢাকা পরিবেশটা। কিন্তু ঘরের ভিতরে ঢুকে তার বুক থর থর করে কেঁপে উঠল। ঘরটা এত জমাট অন্ধকারে ঢাকা কেন? অন্ধকারে চোখটা সইতেই বুকের ভিতর তার কাঁপুনিটা যেন আরো বেড়ে গেল। বিলু প্রায় নিথর হয়ে দেখল, যে ডিম্বাকার আলোটাকে সে একটু আগে দেখেছিল সেটা তার দিকেই অন্ধকার ফুঁড়ে এগিয়ে আসছে। কালো গোলাকার বিন্দুগুলো যেন তীক্ষ্ণভাবে ঘুরছে সেই ডিম্বাকার আলোর মধ্যে, সাথে একটা চাপা গর্জন। মামা, মা! শুনছেন হেমন্ত দত্তের লেখা ঘোষ বাড়ির বউ। এখনো যারা চ্যানেলে নতুন বা চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ জানাই, চ্যানেলের নিয়মিত গল্প পেতে আজই সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশনটি অন করে রাখুন। আপনাদের এই ছোট্ট একটি কাজ আমাদের অনেক সাহায্য করে। তার সাথে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট, এই কলকাতা বইমেলায় সাতকাহন প্রকাশনীর তরফ থেকে লেখক হেমন্ত দত্তের লেখা নীল ঈগলের ঠোঁট নামে একটি উপন্যাস প্রকাশিত হচ্ছে। আমরা আশা করব আপনারা নিশ্চয়ই সেই উপন্যাসটি পড়ে দেখবেন এবং লেখক হেমন্ত দত্তকে আরো বেশি উৎসাহ যোগাবেন। বেশ, তাহলে এবার গল্পের বাকি অংশটি শোনা যাক। হরিনাথ চ্যাটার্জি ছোট কালো ফোনটা মুঠোর মধ্যে ধরে আরো একবার চেষ্টা করল, কিন্তু এবারও কোনো উত্তর পেল না। বোসবাবুদের বাড়িতে ফোন করেছিল ঘন্টাখানেক আগে, কিন্তু বিলু সেখানে যায়নি। কোথায় গেল তাহলে? রাগ করে যদি অন্য কোথাও গিয়ে থাকে তাহলে ফিরে আয়। কিসের এত রাগ বাবু? বিলুর মা দাবার খুঁটিতে মাথা ঠেকিয়ে বৃষ্টি ভেজা উঠোন পেরিয়ে খোলা দরজা দিয়ে সামনে রাস্তার দিকে তাকিয়ে আছে তার ছেলেটার ফেরার জন্য। হরিনাথ ফোনটা কেটে দিয়ে বিলুর মার দিকে তাকিয়ে কিছুটা বিরক্ত হয়ে বলল, ও আমি একটু বেরিয়ে দেখি কোথায় পোশাক নিয়েছে তোমার ছেলে। বাবা রে বাবা। বলে দাওয়া থেকে সাইকেলটা নামালো, কিন্তু সাইকেলটা চাপতে যাবে তখনই বিলুর মা ছুটে এসে বলল, ওগো ওগো শোনো না, আমিও যাই তোমার সাথে। মানে? হরিনাথ অবাক হয়ে জিজ্ঞেস করলো, আমিও যাব তোমার সাথে। আমার মনটা না বড্ড কু গাইছে। বেলুন নিশ্চয়ই কোনো। কান্নায় গলাটা কেঁপে উঠল বিলুর মায়ের। হরিনাথ এক মুহূর্ত স্ত্রীর মুখের দিকে তাকালো চাপা বিরক্তি নিয়ে, কিন্তু কোনো এক মায়ের আকুল আরতি ধরা পড়ল তার চোখে। তারপর সাইকেলটা নিয়ে এগিয়ে যেতে যেতে বলল, বেশ, দরজাগুলো শিকল দিয়ে এসো, যাও। সাইকেলে দুলতে থাকা হ্যারিকেনের আলোটায় জলে ভেজা পথ চিনে
এগিয়ে চলল হরিনাথ টলমল করে। গাছের ঢাল ভেঙে পড়েছে ইতি উতি রাস্তায়। একবার পড়ে যেতে যেতে সামনে নিল হরিনাথ। এই মুহূর্তে জোলো হাওয়াটাও যেন বিষ লাগছে তার। সাইকেলের ক্যারিয়ারে গুটিসুটি দিয়ে বসে আছে বিলুর মা, একরাশ উদ্বিগ্নতা নিয়ে। অন্ধকারে ঢাকা রাস্তায় খুঁজে চলেছে কাউকে সে পাগল পাড়া দৃষ্টি দিয়ে। বহু পরিচিত গ্রামগুলোকে পেরিয়ে হরিনাথ হাজির হল সেই গোবিন্দপুরে। অধিকাংশ বাড়ি তখন অন্ধকারে ঢাকা। কারেন্ট থাকলে তাও বেশ কয়েকটা বাড়ি থেকে আলো বা টিভি সিরিয়ালের শব্দ ভেসে আসত, কিন্তু কারেন্ট নেই বলে সেসবের বালাই নেই। দু একটা বাড়ি থেকে যেটুকু আলো ছিটকে আসছে সেটা ধরেই ইটের রাস্তা পেরিয়ে বসেদের বাড়ির দিকে চলল হরিনাথ। একটু যেতেই আলো ঢাকা বাড়িটা দেখতে পেল সে। বেশ কিছুটা দূরে সাইকেলটা রেখে বিলুর মায়ের দিকে তাকিয়ে বলল, এই তুমি এখানে একটু দাঁড়াও, আমি এবার দেখে আসি, যদি এর মধ্যে বিলু ওখানে গিয়ে থাকে। বিলুর মা চরম এক উদ্বিগ্নতা নিয়ে মাথা নাড়ল। হরিনাথ দ্রুত পায়ে এগিয়ে গেল বসেদের বাড়ির দিকে। বাড়ির ভিতরে ঢুকে হরিনাথ দেখল বিশাল উঠোনে শামিয়ানা টাঙানো হয়েছে। ভিয়েন বসেছে উঠোনের কোণে। সেখান থেকে রান্নার গন্ধ ভেসে আসছে। একদিকে ডেকোরেটরের মালপত্র সাজানো, সেখানে দাঁড়িয়ে আছে বোস বাড়ির বড় ছেলে। ন্যাড়া মাথার উপরে হ্যাজাকের আলো পড়ে চকচক করছে। পরনে তার সাদা ধুতি আর গেঞ্জি, গলায় একটা লাল রঙের গামছা। সেটা দিয়ে ঘাম মুছতে মুছতে সে পাশে দাঁড়িয়ে থাকা একটা লোকের সাথে কথা বলছে কিছু নিয়ে। হরিনাথ সেই দিকে এগিয়ে গিয়ে দাঁড়াতেই বড় ছেলেটা হরিনাথকে দেখে বেশ খানিকটা খিঁচিয়ে উঠল। আপনার কাণ্ডটা কি বলুন দেখি? হ্যাঁ, সেই সন্ধ্যেবেলায় বললেন আপনার ছেলে এসে দিয়ে যাবে, এখন প্রায় 9টা বাজে, এতক্ষণে আপনার আসার সময় হলো? আপনার কাণ্ড কারখানা দেখে না মাথা গরম হয়ে যায়। তারপর একটু বিরক্তি ছুঁড়ে দিয়ে বলল, কই ফটোটা দিন, দেখি এত রাতে কাকে ঠেলে তুলে আবার জিনিসগুলো জোগাড় করা যায়। বলে সে হাত পা বাড়ালো হরিনাথের দিকে। হরিনাথ মুখ কাঁচু মাচু করে বলল, মানে আমি আমি ফটোটা দিতে আসিনি, আমি তো এসেছিলাম আমার ছেলের। কথাটা শেষ করতে পারল না হরিনাথ। তার আগেই বড় ছেলেটা চিৎকার করে উঠল, পদ্মটা আনেননি তো কি করতে এসেছেন? নিজের ছেলের নেমন্তন্ন নিতে? আমার বাপের ছাদ্য হচ্ছে আর ওনাদের ফুর্তি হচ্ছে। বলে গট গট করে চলে গেল সে। হরিনাথ এক মুহূর্ত স্থির হয়ে দাঁড়িয়ে অপমানটা হজম করল। তারপর ধীর পায়ে ফিরে এলো সাইকেলের কাছে। সাইকেলের কাছটাতে আসতেই বিলুর মা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করল, কি গো কিছু খবর পেলে? হরিনাথ ঈষৎ মাথা নাড়ল। তারপর মৃদু স্বরে বলল, দেখি অন্য কোথাও। এক আকুল বাবা আর তার পাগল পাড়া মা আবারও অন্ধকারে উদ্ভ্রান্তের মতো শুরু করলো হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজতে। যদি কোথাও তার খোঁজ মেলে। হরিনাথ ঘোরের মতো সাইকেল চালিয়ে ফিরতে শুরু করলো। হঠাৎ বিলুর মায়ের চিৎকারে সে থেমে গেল। দাঁড়াও। হরিনাথ সাইকেলটা থামিয়ে জিজ্ঞাসা করলো, কি হলো? ওই যে ওইখানে বিলুর মোটর সাইকেলটা দাঁড় করানো। কোথায়? উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো হরিনাথ। ওই রাস্তাটার একটু ভেতরে, আমি হারিকেনের আলোতে দেখলাম। কাঁপা গলায় বলল বিলুর মা। হরিনাথ দ্রুত সাইকেলটা ঘুরিয়ে বিলুর মায়ের দেখানো রাস্তাটার ভিতরে ঢুকল। সাইকেলের হাতলে ঝুলতে থাকা হ্যারিকেনের আলোয় বিলুর মোটর সাইকেলটাকে দেখতে পেল হরিনাথ। কিন্তু আম গাছের ফাঁকে দাঁড়িয়ে থাকা বাড়িটাকে দেখেই
তার বুকের ভেতর প্রবল একটা ঢেউ উঠল। 20 বছর আগে ছেড়ে যাওয়া অতীত ভীষণভাবে হাত নাড়া দিচ্ছে যেন তাকে। বিলু যে কি ভয়ঙ্কর রকম বিপদে পড়েছে তার বুঝতে বাকি থাকলো না হরিনাথের। কিন্তু কিন্তু বিলু এখানে কি করে এলো? মনের উদ্বিগ্নতাকে লুকিয়ে দেখে সাইকেলটা স্ট্যান্ড করে সে স্ত্রীকে বলল, এই তুমি এখানে দাঁড়াও, মনে হচ্ছে বিলু ঝড় বৃষ্টিতে এখানে আটকে পড়েছে। আমি একটু গিয়ে দেখছি। ওগো শোনো, আলোটা নিয়ে যাও। সাইকেলের হাতল থেকে আলোটা নিয়ে সামনের দিকে বাড়িয়ে দিল বিলুর মা। হরিনাথ মাথা নেড়ে বলল, আরে তুমি ওটা নিয়ে দাঁড়াও, আমার এক্ষুনি যেতে হবে, অনেক দেরি হয়ে গেছে। বলেই প্রায় ঝড়ের বেগে সামনের অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। বিলুর মা শূন্য একটা দৃষ্টি নিয়ে যেন বোকার মতো দাঁড়িয়ে রইল সেখানে। হরিনাথ দ্রুত পায়ে পাঁচিল টপকে ভিতরে ঢুকল। আম গাছের সারিগুলোর দিকে সে তাকালো। এই আম গাছের সারির মধ্যে দিয়েই 20 বছর আগে সে যাতায়াত করত প্রতিনিয়ত। কিন্তু সেদিনের সেই ঘটনাটা যেন সব পাল্টে দিল। ভেবেছিল এই জীবনে কখনো এই বাড়িতে সে পা দেবে না। তাই যখন এই বাড়ির চরম দুর্ঘটনার খবরটা সে শুনেছিল, তখনও সে এই বাড়িতে একটি বারের জন্যও আসেনি। চরম এক ঘেন্নায় চিরদিনের মতো এই বাড়ি থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিল হরিনাথ। তারপরে 20টা বছর ঘটে গেল কত কিছু। জমজমাট ঘোষ বাড়ি সব কিছু হারিয়ে পুরো বাড়ি হয়ে গেল। হরিনাথ মনের মধ্যে লুকিয়ে ফেলল সব কিছু চিরদিনের মতো। গোবিন্দপুর এসেছে, যজমানদের ঘর ঘুরেছে, কিন্তু কখনোই এ বাড়ির দিকে ফিরেও তাকায়নি সে। অথচ কোনো এক অমুক টানে আজ এইরকম রাতের অন্ধকারে তাকে আসতেই হলো এখানে। মনের খেয়ালে হারিয়ে গিয়েছিল হরিনাথ। হঠাৎ সামনের আম গাছের ডালটা সরসর করে নড়ে উঠল, আর গালের ডাল থেকে সরাপ করে নেমে এলো একটা সরু কঙ্কালের পা। সঙ্গে সঙ্গে অন্ধকারে ভেসে এলো নাকি সুরে কথাগুলো। বেশ কিছুটা ভয়ে পিছিয়ে গেল হরিনাথ, কিন্তু তখনই আম গাছের ডাল থেকে ঝুপ করে নামলো লাল কাপড় পরা একটা মহিলা। হরিনাথের দিকে এগিয়ে এসে বলল, ঠাকুর, আপনি এসেছেন? জানতাম আসবে, তাই তো এতগুলো বছর এখানে অপেক্ষা করছি। স্পষ্ট মানুষের ভাষায় বলা কথাগুলো নাড়িয়ে দিল হরিনাথকে। মনে পড়ে গেল 20 বছর আগে এরকমই একটা কণ্ঠস্বর চুপি চুপি তাকে সাবধান করেছিল। ওই ডাকিনীটা ডাকে সাড়া দেবেন না ঠাকুর? সেদিন যদি শুনতো তার কথা। হরিনাথ মৃদু কাঁপা স্বরে বলল, বড় গিন্নি, আপনি? হ্যাঁ, আমি 20টা বছর ধরে পাহারা দিয়ে চলেছি। যদি কোনোদিন নিয়তি আপনাকে টানায়, আমি আবারও বাধা দেব। হরিনাথ ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর মৃদু স্বরে বলল, বড় গিন্নি, সেদিনও আপনার সাবধান বাণী আমি শুনিনি, আর আজ আমার শোনার উপায় নেই। আমার ছেলে যে ওই ডায়েরিটার কবলে পড়েছে গিন্নি। খোশকিন্নি ঈষৎ মাথা নাড়ল। জানি গো, জানি। তাকে আমি আটকাতে চেয়েছিলাম, কিন্তু সে আমাদের মতন গলা শুনে ভয় পেয়ে ছুটে মৃত্যু হাতে পা দিল গা।
ওই ডাকিনি যে এই সুযোগটার জন্যই এতগুলো বছর অপেক্ষা করছে। হরিনাথ চিবুক কঠিন করে বলল, কিন্তু সেদিনও তার ইচ্ছা পূর্ণ হয়নি, আর আজও হবে না, হবে না। বলে যাবার জন্য পা বাড়ালো। একবার দাঁড়ান ঠাকুর। পিছন থেকে ডাক শুনেই দাঁড়ালো হরিনাথ। ঘোষ গিন্নি এগিয়ে এসে হরিনাথের সামনে বসে মাথা নত করল প্রণামের ভঙ্গিতে। হরিনাথ অভ্যেস মতো ঘোষ গিন্নির মাথায় হাত রেখে মনে মনে ঠাকুরের নাম নিল। আর মাথায় হরিনাথের তর্জনী স্পর্শ করতেই তার দেহটা ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে উঠে গেল আম গাছটার দিকে। একটা গাছের ডাল মচাং করে আওয়াজ তুলে ভেঙে পড়ল নিচে। হরিনাথ মনে মনে বলল, এক পবিত্র আত্মার মুক্তি ঘটল। তার দ্রুত পায়ে ঠুকল প্রায় ভেঙে পড়া ঘোষ বাড়ির উঠোনটায়। এই সেই উঠোন যেখানে ঘোষ মশাইয়ের নির্দেশে আজ থেকে 20 বছর আগে জ্যৈষ্ঠের দাবদাহে এ বাড়ির ছোট গিন্নিকে হাঁটু গেড়ে বসে থাকতে হয়েছিল সারাটা দুপুর। আর হরিনাথ নিশ্চল পাথর হয়ে বসেছিল বারান্দার আসনে। জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েছিল ছোট গিন্নি। কিন্তু ঘোষ মশাইয়ের কড়া নির্দেশ মতো হরিনাথ না আর অন্য কেউ এক ফোঁটা জল দিতেও পারেনি তাকে। বিকেল গড়াতে ছোট গিন্নির অবস্থেহটা উঠোন থেকে তুলে নিয়ে গিয়েছিল ঘরে। আর হরিনাথ এক বুক অস্বস্তি, রাগ, ক্ষোভ, অপমান নিয়ে ফিরে এসেছিল। 2 দিন পরেই ভয়ঙ্কর দুর্ঘটনার খবরটা পেয়েছিল হরিনাথ। আসার জন্য তৈরি হয়েও কিছু একটা যেন আটকে দিয়েছিল সেদিন হরিনাথের পা। অনেক কিছু ভাবতে ভাবতেই হরিনাথ ভাঙা বারান্দাটায় উঠল। আর ওঠার সাথে সাথেই হরিনাথের মনে হলো আবছা আলোয় ভরে গেল বারান্দাটা। সে যেন পুরনো দিনের কিছু কথা, কিছু মুহূর্ত চোখের সামনে দেখতে পেল। একজন ঘোমটা পরা মহিলা হরিনাথের কাছে এসে ফিসফিস করে বলল, ঠাকুর, ছোট গিন্নি আপনাকে উপরে ডাকছে। ছোট গিন্নি কথাটায় যেন ধরাম করে হরিনাথের বুকে হাতুড়ি পেটাল। ঘোষ মশাইদের এখন বাড়িতে কেউ নেই, যাওয়াটা কি ঠিক হবে? ভাবনাটা নিয়েই ছকছকে কাঠের সিঁড়িটা দিয়ে উপরে উঠল হরিনাথ। হরিনাথের যেন মনে হলো ছকছকে সিঁড়িগুলোতে পা পিছলে যাচ্ছে তার। আরো কিছু একটা উপলব্ধি হলো তার। বুকের সাথে তার পা দুটোও তীর তীর করে কাঁপছে। সিঁড়ির শেষ ধাপে এসে একটু থামল হরিনাথ। ঘোষবাড়ির বড় বউ পাশ কাটিয়ে যেতে যেতে বলল, যাবেন না ঠাকুর, ডাকিনিটা আপনাকে। কথাটা শেষ হবার আগেই ঘোমটা টানা মহিলা আবার ডাক দিল, কি হলো? আসুন আসুন। চাপা এক অস্বস্তি নিয়ে হরিনাথ এগিয়ে গেল কোণের ঘরটার দিকে। ঘোমটা টানা মহিলা দরজার কাছে গিয়ে মৃদু স্বরে বলল, ছোট গিন্নি, ঠাকুর এইছেন। ভিতরে পাঠিয়ে দে। তীক্ষ্ণ একটা গলা ভেসে এলো ভিতর থেকে, চুরির ঝুনঝুন আওয়াজের সাথে। ঘোমটা টানা মহিলাটি বন্ধ দরজাটা ঠেলা দিতেই খুলে গেল সেটা। হরিনাথ কাঁপা পায়ে ভিতরে ঢুকল। হরিনাথ ভিতরে ঢুকতেই মহিলাটির দরজাটা আলতো হাতে আবার ভেজিয়ে দিল। হরিনাথ দেখল ছোট গিন্নি বিছানায় আর হয়ে শুয়ে আছে। পরনে তার লাল সিল্কের শাড়ি। ছোট
ছোট গিন্নি একটা পান চেবাতে চেবাতে বলল, কি হলো, দাঁড়িয়ে গেলেন যে? আসুন এখানে। বলে চোখের ইশারায় বিছানার পাশটা দেখালো। হরিনাথের ভিতরে অস্বস্তির চরম আকার ধারণ করতে চাইছে, তবু সে স্বাভাবিক স্বরে বলল, আরে আমরা ব্রাহ্মণ মানুষ, যেখানে সেখানে তার বসা চলে না আমাদের। যেখানে সেখানে? বেশ বেশ, তাহলে একটা চেয়ার দিই, বসুন, দুটো কথা বলি। শিরশির কথাগুলো যেন হরিনাথকে নাড়িয়ে দিয়ে গেল আবারও। হরিনাথ শুকনো একটা হাসি দিয়ে বলল, আরে আমি কোথাও বসবো না, আপনি যা বলতে চান বলুন। আমি যা বলতে চাই তা যে চেঁচিয়ে বলার নয় গো, বোঝো না সেটা? চোখে মটকা নিয়ে বলা কথাগুলো যেন তীরের মতো এসে বিঁধছিল হরিনাথকে। হরিনাথের কান ছনছন করে উঠল। কঠিন স্বরে বলল, দেখুন আপনি এখন বিশ্রাম নিন, আমি আমি আসছি। বলে যাবার জন্য ঘুরল, আর ঠিক তখনই ছোট গিন্নি বিছানা ছেড়ে উঠে ছুটে এসে আঁকড়ে ধরল হরিনাথের হাতটা। তুমি বোঝো না, এতদিন এত ভাবে বোঝাতে চেয়েছি আমি ওই খোঁজাটার সাথে আর থাকতে পারছি না, তুমি আমায় নিয়ে পালিয়ে চলো। হরিনাথ বেশ কিছুটা কঠিন হয়ে বলল, এই এই দয়া করে হাতটা ছাড়ুন, দয়া করে হাতটা ছাড়ুন। এবার ছোট গিন্নি যেন আরো খানিকটা বেপরোয়া হয়ে উঠল। হরিনাথকে প্রায় জড়িয়ে ধরার মতো করে সে বলে উঠল, কেন কেন, অসুবিধাটা কি? তোমার তো আর বিয়ে সংসার কিছু হয়নি, তাহলে নাকি নাকি আমাকে পছন্দ নয়? হ্যাঁ, আমি তোমাকে ছুঁয়ে বলছি, আমার বিয়ে হলো, আমি এখনো কুমারী। হ্যাঁ, ওর সাথে আমার ছোট গিন্নি ভীষণ এক চিৎকার করে ছোট গিন্নিকে ঠেলা দিয়ে ঝড়ের বেগে বেরিয়ে এলো দরজা ঠেলে হরিনাথ। আর ঠিক তখনই সে দেখল ঘোষ মশাই দরজার সামনে কঠিন মুখ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। সত্য উদ্ঘাটিত হলো, বিচার হলো, শাস্তি হলো, আর সারা জীবনের মতো এ বাড়ির পথে ঠেরা পড়ে গেল হরিনাথের। জমাট অন্ধকারে এসব ভাবতে ভাবতে কখন যে ভাঙা সিঁড়িটা টপকে হরিনাথ আগের ঘরটার সামনে এসে হাজির হয়েছে খেয়ালই করেনি। 20 বছর আগের স্মৃতি যে এভাবে চোখের সামনে ভেসে উঠবে তা ভাবতেও পারেনি হরিনাথ। কোনো এক অমুখ টানেই খুলে ফেলল বন্ধ দরজাটা, যে দরজাটা 20 বছর আগে চরম এক ঘেন্নায় খুলে ফেলে চলে গিয়েছিল। ঘরের ভিতরে ঢুকতেই চাপা আর্তনাদটা কানে এসে লাগলো হরিনাথের। বুকের ভিতরটা তার ধরাস করে উঠল। আর্তনাদটা লক্ষ্য করে কাঁপা পায়ে এগিয়ে যেতে লাগলো হরিনাথ, কিন্তু তার আগেই বুঝলো এক জোড়া আগুনের ফাটার মতো চোখ অন্ধকারে তার দিকে এগিয়ে আসছে। কিন্তু ঠিক তখনই দরজাটা প্রচন্ড একটা আওয়াজ করে বন্ধ হয়ে গেল। হরিনাথের বলে যাওয়া জায়গাটায় চরম এক উদ্বিগ্নতা নিয়ে দাঁড়িয়ে আছে বিলুর মা। কিন্তু দীর্ঘ সময় কেটে গেলেও যখন বিলু বা বাবা ফিরে এলো না, তখন সে কাপড়ের খুঁটটা কোমরে গুঁজে হ্যারিকেনটা দৃঢ় মুষ্টিতে ধরে এগিয়ে গেল। সে একজনের স্ত্রী, একজনের মা,
তাই এখন তার ভয় পেলে চলবে না। একটা জিনিস সে বুঝে নিয়েছে, ভাঙাচোরা ওই বাড়িটার কোনো এক অন্ধকারে আটকা পড়েছে তার স্বামী আর সন্তান, আর তাদেরকে উদ্ধার করার এক চেষ্টা তাকে করতেই হবে। আম গাছের সারিগুলো টপকে খোলা দরজা দিয়ে ভাঙাচোরা উঠোনটা এলো সে। একবার জমাট অন্ধকারে ঢাকা বাড়িটাকে দেখল, তারপর হারিকেনটা নিয়ে এগিয়ে গেল বারান্দার দিকে। কোনো এক আকুল মায়ের কানে এসে লাগলো হারিয়ে ফেলতে বসা সন্তানের চাপা আর্তনাদ। এক নিঃশ্বাসে ভাঙা কাঠের সিঁড়িটা টপকে পৌঁছলো পড়ে। তারপর শব্দটা লক্ষ্য করে এগিয়ে গেল কোণের ঘরটার দিকে। বিলুর মা দরজার সামনে এসে পৌঁছাতেই খুলে গেল দরজাটা। ঘরের ভিতর ঢুকে মৃদু আলোয় দেখল বিলু একটা দেয়ালে ঠেস দিয়ে বসে আছে, ঘাড় একদিকে কাত করা তার, আর তার বাবা মেঝেতে পড়ে। দ্রুত পায়ে এগিয়ে গেল বিলুর মা, আর তখনই মহিলার শিরশিরে গলাটা ভেসে এলো, এসো দিদি, এসো। চমকে তাকালো বিলুর মা, দেখলো ভাঙাচোরা একটা খাটে আর হয়ে শুয়ে আছে একটা মহিলা। মহিলার পরনে লাল রঙের শাড়ি, গা ভর্তি গয়না। মহিলা বিছানায় আর হয়ে শুয়ে পান চিবাচ্ছে। দেখে তো ভারী বড় লোক মনে হচ্ছে তাকে, তাহলে এরকম একটা বাড়িতে কেন? বিলুর মাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে মহিলা একই রকম শিরশিরে গলায় বলে উঠল, কি গো দিদি, তুমি যে আমার বড় কুটুম, তুমি যে আমার সত্যি। তোমার স্বামীর জন্যই তো আমাকে গনগনে দুপুরে উঠোনে বসে থাকতে হয়েছিল, একটু জলও কেউ দেয়নি আমার মুখে। আমিও পরের দিন সবার খাবারে বিষ মিশিয়ে দিয়েছিলাম, ব্যাস সব শেষ, সব শেষ। বিলুর মা বোকা বোকা এক দৃষ্টি নিয়ে তাকালো মহিলাটার দিকে। মহিলার বলা কথাগুলোর কোনো অর্থই যেন ধরতে পারল না সে। মহিলাটি আবারও একই রকম গলায় বলল, তোমাকে তো খাতির করা হলো না গো দিদি, দাঁড়া তোমায় আগে সমাদরে স্বাগত জানাই। বলেই মহিলার দীর্ঘ একটা কঙ্কালের হাত এগিয়ে গেল বিলুর মায়ের গলা লক্ষ্য করে। দম বন্ধ হয়ে এলো বিলুর মায়ের, হাতে ধরা আলোটা পড়ে যেতে চাইল, তবু দৃঢ় মুষ্টিতে বিলুর মা ধরে রইল সেটা। তার মন বলছে এই হ্যারিকেনের আলো যতক্ষণ থাকবে ততক্ষণ তারা বেঁচে থাকবে। চোখে আলোটা লাগার কারণেই হোক বা যে কোনো কারণেই হোক, বিলুর চোখ খুলে গেল। আর চোখ খুলে সেই দৃশ্যটা দেখে সব ভয় আতঙ্ক ভুলে মুখে একটা আওয়াজ করে এগিয়ে গেল সেই মহিলাটার দিকে। মহিলা বিলুর দিকে একবার আর চোখে দেখে অপর একটা দীর্ঘ হাত বাড়িয়ে দিল বিলুর দিকে, কিন্তু সেটা বিলুর গলা স্পর্শ করার পরিবর্তে গিয়ে ছুঁলো বিলুর বুকে। আর তার ছোঁয়ার সাথে সাথেই মহিলাটা যেন চরম একটা ঝাঁকুনি খেয়ে উঠল। ব্যাপারটা কি হলো? মহিলাটি এরকম ঝাঁকুনি খেলো কেন? বিলুর ডান হাতটা অজান্তেই স্পর্শ করলো তার বুক, আর তখনই ধাতব স্পর্শটা পেল। হঠাৎ মনে পড়ে গেল শ্মশান যাত্রীদের ছড়িয়ে পড়া সেই আধুলিটা, যেটা কিছু না ভেবেই সে রেখে দিয়েছিল বুক পকেটে। সেটার স্পর্শ পেয়ে এমন ধাক্কা খেল ওই মহিলা। বুকের মধ্যে ভয়ে সরে গিয়ে ভীষণ একটা সাহস জন্ম নিল বিলুর। সে গর্জন করে উঠল, ছেড়ে দে আমার মাকে, ছেড়ে দে, ছেড়ে দে, এক্ষুনি ছেড়ে দে বলছি। মহিলাটি আবারও একটা দমকা হাসি দিয়ে বলল, ও বাবা,
তো দেখছি তোর বাপের থেকেও তেজ বেশি। সৎ মাকে পছন্দ হয়নি বুঝি? বেশ, কিন্তু সৎ মায়ের যে ছেলেকে একটু আদর করতে ইচ্ছে হচ্ছে। আরে বলে বিলুর মার গলাটা ছেড়ে হাতটা বাড়িয়ে দিল বিলুর গলা লক্ষ্য করে। সাঁড়াশির মতো চেপে ধরা হাতে বিলুর দম বেরিয়ে আসতে চাইল। বিলুর মা আর কোনো উপায়ন্তর না দেখে হাতের কাছে ধরা হ্যারিকেনটা ছুঁড়ে দিল সেই মহিলাকে লক্ষ্য করে, আর ওটা লক্ষ্যভ্রষ্ট হতে পড়ে গেল ভাঙাচোরা খাটটায়। তেল উল্টে পড়তেই দাউ দাউ করে জ্বলে উঠল বিছানাটা। আগুন এসে ঘিরে ধরল মহিলাটাকে। বিলুর মা ঘটনার আকস্মিকতায় পাথর হয়ে গেছে। মহিলাটির হাড়ের কাঠামোতে আগুন লাগতেই বিলুর গলাটা ছেড়ে দিয়ে ভয়ঙ্কর আর্তনাদ করে উঠল। সেই ভয়ঙ্কর চিৎকারে চোখ মেলে তাকালো হরিনাথ। দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনটাকে দেখে একটা ঝাঁকুনি দিয়ে নিজের শরীরটাকে তুলল সে। দেখল আগুন ভয়ঙ্কর রূপে ছড়িয়ে পড়ছে গোটা ঘরে। বুঝলো কিছু একটা এক্ষুনি করতে হবে। একবার বিলুর মাকে সে দেখল, আগুন ঘিরে ধরেছে তাকেও। বুঝলো এ ঘর থেকে বের হবার উপায় এখন নেই তার। আগুনের বুহে আটকা পড়েছে সকলে। ছোট গিন্নির দেহটা তখন আর্তনাদ করে পুড়ে চলেছে। হরিনাথ চোখের পলকে ছুটে গিয়ে গায়ের সমস্ত শক্তি দিয়ে ধাক্কা দিল বিলুকে। পালা বাপ, পালা পালা। আর বিলুর শরীরটা একটা ঝাঁকুনি খেয়ে শূন্যে উঠে ভাঙা জানলাটা দিয়ে ছিটকে পড়ল বাইরের অন্ধকারে। আর অন্ধকারে পড়তে পড়তেও দেখল কেমন এক সর্বগ্রাসী আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে সেই ঘোষ বাড়িটা। আম গাছের কোন এক ডালের খাঁজে এসে আটকে গেল বিলুর শরীরটা। আর চোখ বুঝতে বুঝতে দেখল তীব্র আর্তনাদ, আর সাথে অনেকগুলো ধোয়ার কুণ্ডলী পাক খেতে খেতে উঠে যাচ্ছে উপরের আকাশে। ক্লান্ত অবসন্ন শরীরটা নিয়ে বিলু আম গাছের সারি টপকে এগিয়ে চলল ধীর পায়ে। বাড়িটার দিকে তাকালো আরো একবার। সেখান থেকে তখনও ধোঁয়া বেরোচ্ছে। মনে মনে ভাবল এই পুরো বাড়িটা কেড়ে নিল তার অনেক কিছুই। তার বাবার সাইকেলটা দেখতে পেল সে। স্থির হয়ে সেটা তখনও পাহারা দিচ্ছে তার মোটর বাইকটাকে। এবার সাইকেলটাকে দু হাতে জড়িয়ে কেঁদে উঠল বিলু। আমাকে ক্ষমা করে দাও, আমি করব না। তারপর ভারী পায়ে বাকি রাস্তাটা পেরিয়ে এসে হাজির হলো গাঁয়ের মূল রাস্তায়। একজনকে জিজ্ঞেস করে হাজির হলো বসেদের বাড়িতে। দরজার কাছে একজনকে দেখতে পেয়ে হাত দুটো জড়ো করে বলল, দুটো 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 খই হবে? লোকটা বিলুর মুখের দিকে তাকিয়ে একবার ভুরু কোঁচকাল। তারপর একটু বসো বলে ভিতরে চলে গেল। বিলু ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে পেল বেশ কয়েকজন ওই পুরো বাড়িটার কালকের আগুন লাগা নিয়ে চাপা স্বরে কথা বলছে।
তাদের কথা শুনে বোঝা যাচ্ছে গোটা গোবিন্দপুর কতটা আতঙ্ক নিয়ে এড়িয়ে চলে বাড়িটাকে। একটু পরেই লোকটা একটা শাল পাতায় কিছু খই আর একটা মিষ্টি নিয়ে বাড়িয়ে দিল বিলুর দিকে। বিলু শাল পাতাটাকে নিয়ে বোস বাড়ি ছেড়ে ধীর পায়ে ফিরে এলো সেই আমতলায়। শাল পাতাটাকে নামিয়ে রাখলো মাটিতে। বাবার সাইকেলটা আর নিচের বাইকটা আরো একবার দেখলো ভারী দৃষ্টি নিয়ে। তারপর জামার পকেট থেকে আধুলিটা হাতের মুঠোয় নিয়ে খুলে ফেললো জামাটা। মাটি থেকে শাল পাতাটা তুলে খইগুলো ঢাললো জামাটাতে, আর অতি যত্নে আধুলিটা রাখলো সেই খইগুলোর মধ্যে। তারপর সেগুলো ছড়াতে ছড়াতে সে এগিয়ে চলল রাস্তা ধরে সামনের দিকে। শুনলেন আজকের গল্প হেমন্ত দত্তের লেখা ঘোষ বাড়ির বউ। আজকের গল্পের কথক বিলু, হরিনাথ ও একটি লোকের চরিত্রে শুভ, ছোট গিন্নি প্রিয়াঙ্কা, ঘোষ গিন্নি ও একটি মেয়ের চরিত্রে সমৃদ্ধি, বিলুর মা ও একটি মহিলার চরিত্রে দেবস্মিতা, বড় ছেলে ও একটি লোকের চরিত্রে সাংখ্য, ঘোমটা টানা মহিলার চরিত্রে রাজেশ্বরী, অন্যান্য চরিত্রে শিব। গল্পে পোস্টার ডিজাইনে সৌম্যদীপ, সাউন্ড ডিজাইনে শুভ, স্পেশাল এফেক্টসে মলয়, ভিডিও এডিটিংয়ে রূপ। গল্পটি শুনে আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের বিভিন্ন মতামত আপনারা কমেন্ট করেও আমাদের জানান। ফিরে আসবো পরের সপ্তাহে আবার এক রোমাঞ্চকর গল্প নিয়ে। শুনতে থাকুন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ।